একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম থার্মোডাইনামিক্স, সেখানে সিস্টেমের প্রকারভেদ নিয়ে। আজকের যে জিনিসটা আমি আলোচনা করব আন্তঃশক্তি নিয়ে। একটু ভালো করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আন্তঃশক্তি প্রসঙ্গে আমি একটা বাস্তব উদাহরণ দিই। ধরো আমি বলছি আমাদের এখানে একজন মেয়ে আছে যার নাম সাগরিকা, 3 দিন কিছু খায়নি, 3 দিন কিছু, তারপরেও সে হাঁটতে পারবে না? পারবে না? বেশি দূর না হোক হাঁটতে পারবে তো? তার পাকস্থলী তো এমটি, কোনো খাবার নেই, মানে সে খাদ্য থেকে কোনো শক্তি পাচ্ছে? তাহলে তুমি হাঁটছে কি করে? তাহলে প্রত্যেকটা তার মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে তেমনি কিছু কিছু পরিমাণ অন্তর্নিহিত শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি প্রত্যেকটা সিস্টেমের মধ্যে। সে যে অন্তর্নিহিত শক্তির জন্য একটা সিস্টেম এক অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে পারে। তাহলে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিছু না কিছু পরিমাণ অন্তর্নিহিত শক্তি আছে। তাকে আমরা কি শক্তি বলি? এই শক্তি আসে থেকে, এই শক্তিটা আসে থেকে সিস্টেমের উপাদানগুলির সিস্টেমের উপাদানের যে কণাগুলি, সিস্টেমের উপাদানের যে কণাগুলি, সেই কণাগুলির ঘর্ষণজনিত শক্তি, সংঘর্ষজনিত শক্তি, চৌম্বকজনিত শক্তি, তড়িৎ ক্ষেত্রজনিত শক্তি, এই শক্তি থেকে আন্তঃশক্তিটা তার হচ্ছে উদ্ভূত হয়। আচ্ছা, পরমাণুকে দেখা যায়? পরমাণুকে দেখা যায় কি? দেখা যায় তো? তাহলে তাদের কণাগুলির মধ্যে আবার অন্তর্নিহিত, মানে কণাগুলির মধ্যে যে সংঘর্ষজনিত শক্তি কি চৌম্বকজনিত শক্তি, এগুলো দেখা যাবে? তাহলে এগুলো সঠিক পরিমাপ করা যাবে? তাহলে কোন সিস্টেমের যে অন্তর্নিহিত শক্তি সঠিকভাবে গণনা করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? না, যেহেতু অন্তর্নিহিত শক্তি যেখান থেকে উৎপত্তি লাভ করে, কণাগুলির কি ঘর্ষণজনিত শক্তি, চৌম্বকজনিত শক্তি, এগুলিকে সঠিকভাবে পরিমাপ করা যায় না বলে কোন সিস্টেমের আন্তঃশক্তিকে সঠিকভাবে গণনা করা যায় না। এই আন্তঃশক্তিকে আমরা ইউ দ্বারা সূচিত করি। কি দিয়ে? ইউ দ্বারা সূচিত করি। তবে আগে আগে কিন্তু মানে আইউপ্যাক নাম অনুযায়ী বর্তমানে কে ই দিয়ে সূচিত করা হয়। কি দেওয়া হয়? ই দিয়ে। এবারে আমি বলি যে তাহলে বলতো, যেহেতু অন্তর্নিহিত শক্তিকে তো সঠিকভাবে পরিমাপ করা যায় না, তাহলে প্রত্যেকটা সিস্টেমের অন্তর্নিহিত শক্তি এক হবে না আলাদা হবে? আলাদা হবে, স্বাভাবিক আলাদা হবে। এবার যে গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যে সিস্টেমের আন্তঃশক্তি পথ নিরপেক্ষ। ও স্যার, এই কথাটা আবার কি বললেন? আন্তঃশক্তি পথ নিরপেক্ষ, এই কথা কেন বলছিল? ধরো একটা সিস্টেম, এইটা আমার একটা সিস্টেম, সে এই অবস্থানে ছিল, সেই সময় তার আন্তঃশক্তি ছিল U1, বাইর থেকে কোনো শক্তি দেওয়া হয়নি, শুধু অন্তর্নিহিত শক্তির জন্য ওই সিস্টেমটা বি অবস্থানে এলো, তখন তার আন্তঃশক্তি হলো কত? U2। সিস্টেমটা এ থেকে বি তে এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, আবার ড্যান্সিং ডাউন দ্য ট্রাক, নেচে নেচে আসতে পারে, যেতে পারে। যেভাবেই সে যাবে না কেন, প্রাথমিক অবস্থায় তো আন্তঃশক্তি কত, অন্তিম অবস্থায় আন্তঃশক্তি কত? তাহলে আন্তঃশক্তির পরিবর্তন ডেল ইউ ইকুয়াল টু U2 মাইনাস U1। এই সমীকরণে কোথাও কি বলা আছে সে কোন পথে এসছে? এই জন্য বলছি সিস্টেমের আন্তঃশক্তি পথ নিরপেক্ষ, পথের উপর নির্ভর করে না। পরীক্ষা প্রশ্ন এটা ব্যাখ্যা করো, সিস্টেমের আন্তঃশক্তি পথ নিরপেক্ষ। ক্লিয়ার? কোশ্চেন নাম এবার পরে দেবো। আবার বলছি, আমাকে গুরুত্বপূর্ণ কথা বলছি, সিস্টেমের আন্তঃশক্তি অবস্থার অপেক্ষক। এটা আবার কি গুরু গম্ভীর কথা, অবস্থার অপেক্ষক। এই অবস্থানে আন্তঃশক্তি কত ছিল? বি অবস্থানে আন্তঃশক্তি কত হলো? ওর পথে এসে তো নেওয়ার কথা নয়, পথ নিরপেক্ষ। তাহলে আন্তঃশক্তি পরিবর্তন কত? U2 মাইনাস U2 টা মানে বুঝাচ্ছি যে অন্তিম অবস্থান, আর U1 মানে কি বুঝাচ্ছি? তাহলে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন অবস্থার অপেক্ষক, মানে কোন অবস্থায় আছে। আবার একটা গুরু গম্ভীর কথা বলছি, সিস্টেমের আন্তঃশক্তি একটা চক্রীয় সিস্টেমের আন্তঃশক্তি, চক্রীয় মানে চক্রাকারে যাবে, চক্রীয় সিস্টেমের আন্তঃশক্তি পরিবর্তন অলওয়েজ জিরো। এটা পড়তে পড়ে এটা আবার কি বললেন?
চক্রীয় পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন 0। কিরকম দেখো, একটা সিস্টেম এ অবস্থানে ছিল, তার আন্তঃশক্তি ছিল U1, সে এ থেকে বি তে, সে যে আমি আসুন না কেন, যে পথে আসুন না কেন, আর পথটা কেনার কথা নয়, তাহলে কথা নিরপেক্ষ তো। সে বি অবস্থানে এলো, সেই সময় তার আন্তঃশক্তি কত, U2। আবার সে বি থেকে এ তে এলো, তবেই তো একটা চক্রীয় পরিবর্তন, চক্রাকার এলো। তার এখন প্রাথমিক অবস্থান কত, প্রাথমিক অবস্থান কোথায়, এ, অন্তিম অবস্থান কোথায়, আবার বি কোথায়, এ থেকে বি তে গেল, বি থেকে এ তে এলো, চক্রীয় পরিবর্তন হয়েছে। তাহলে প্রাথমিক অবস্থায় এ, অন্তিম অবস্থান, প্রাথমিক অবস্থানে আন্তঃশক্তি কত, U1, আর অন্তিম অবস্থানে আন্তঃশক্তি কত। তাহলে আন্তঃশক্তির পরিবর্তন ডেল ইউ ইকুয়াল টু U1 মাইনাস U1, দ্যাট ইজ 0। এইটাকে আমি এইভাবে সৃষ্টি করবো ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে, এইটা চক্রাকার ডিউ ইকুয়াল টু 0। একটা চক্রীয় পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন ইকুয়াল টু 0। তার মাপায় কোন কোন যন্ত্র হবে, থার্মোমিটার। বাহ 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 বাহ, 600-এর উপরে পাওয়া ছেড়ে। তাপ মাপা হয় থার্মোমিটার আছে, তাপ উষ্ণতা মাপা হয় থার্মোমিটার আছে, তাপ মাপা হয় ক্যালোরি সাহায্যে, ক্যালোরি মিটারের সাহায্যে। হ্যাঁ, তেমনি হচ্ছে আন্তঃশক্তিকে পরিমাপ করা হয় বোম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। বোম ক্যালোরিমিটার, বোম হয়, এটা আছে বোম ক্যালোরিমিটার, বোম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। ভালো করে মনে শোনো। তাহলে আন্তঃশক্তি সম্পর্কে আমি কি কি বললাম, আন্তঃশক্তির বৈশিষ্ট্যগুলো কি কি। নাম্বার 1, প্রত্যেকটি সিস্টেমের মধ্যে একটি করে অন্তর্নিহিত কিছু না কিছু অন্তর্নিহিত শক্তি আছে, তাকে আন্তঃশক্তি বলে। নাম্বার 2, আন্তঃশক্তির উদ্ভব হয় কণাগুলির ঘর্ষণজনিত শক্তি, চৌম্বকজনিত শক্তি, তড়িৎ ক্ষেত্রজনিত শক্তির জন্য। নাম্বার 3, এই শক্তিকে সঠিকভাবে পরিমাপ করা যায় না বলে সিস্টেমের আন্তঃশক্তিকে সঠিকভাবে পরিমাপ করা। পয়েন্ট নাম্বার 4, আন্তঃশক্তির পরিবর্তন পথ নিরপেক্ষ। নাম্বার 5, আন্তঃশক্তির পরিবর্তন অবস্থা অপেক্ষক। নাম্বার 6, একটি চক্রীয় পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন সর্বদা 0। নাম্বার 7, এটিকে মাপা হয় বোম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। এইবারে যে আসল কথাটা, এই কথাটা সম্বন্ধে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা যেটা বলবো যে আন্তঃশক্তির কথাটা আমার মাথায় কখন আসবে, মাথায় কখন হিট করবে, আন্তঃশক্তির কথা কখন আসবে। একটা সিস্টেম তো এ থেকে বি তে এলো, ধর আমার এটা হয়নি, এ থেকে কোথায় এসছে, এ থেকে বি তে এলো। একটা সিস্টেমের পরিবর্তনে যদি আয়তনের কোনো পরিবর্তন না হয়, যদি কোনো আয়তনের পরিবর্তন না হয়, তার মানে কি, চাপের পরিবর্তন হতে পারে, অন্য কিছু হতে পারে, আয়তনের যদি কোনো পরিবর্তন না হয়, তখন আন্তঃশক্তি কথাটা আমাদের মাথায় হিট করবে। অন্য সময় যদি আমি যদি স্থির আয়তন এই কথাটা যদি না বলে যদি আন্তঃশক্তি কথাটা মুখে আনি, এটা পাপ, মহাপাপ। যেমন এনটিপি ছাড়া 22.4 লিটার উচ্চারণটা পাপ, এনটিপি বা এসটিপি ছাড়া 22.4 লিটার উচ্চারণটা পাপ। ঠিক তেমনি সিস্টেমের পরিবর্তনে যদি আয়তনের কোনো পরিবর্তন না হয়, মানে স্থির আয়তনে। আমি প্রথম ক্লাসে প্রথম বক্তব্যে বলেছিলাম, যে কোনো পরিবর্তনের তাপের উদ্ভব হবে বা তাপের শোষণ হবে। তাহলে একটা সিস্টেম যখন এ থেকে বিতে এলো, যখন সে এ থেকে বিতে এলো একটা সিস্টেম, তাহলে সেখানে তাপের হয় উদ্ভব হয়েছে, না হয় তাপের, তাহলে কিন্তু আয়তনে পরিবর্তন হয়নি। একটা সিস্টেমের পরিবর্তন যদি স্থির আয়তনে ঘটে, তার জন্য যে উদ্ভূত তাপ, কিংবা উদ্ভূত তাপ হতে পারে বা শোষিত তাপ, সেটাকে পরিমাপ করা হয় কি দিয়ে, আন্তঃশক্তি দিয়ে। এটা ক্লিয়ার হলো। এমনও হতে পারে যে এমনও হতে পারে একটা সিস্টেমের পরিবর্তন হলো, আয়তনের পরিবর্তন হয়েছে, তখন কি আর আন্তঃশক্তির কথা আমি মুখে আনবো? তখন যে শক্তি কথা আমরা মুখে আনবো, সেই শক্তির নাম হচ্ছে এনথালপি, এনথালপি বা তাপ ধ্যেয়, তাপ ধ্যেয়, যাকে এইচ দ্বারা সূচিত করা হয়। এনথালপি বা তাপ ধ্যেয়, আর সব বৈশিষ্ট্য একই। সে যেভাবে উদ্ভূত হয়েছে, এও মাপা হয় বোম কিলোমিটার সাহায্যে, এও পথ নিরপেক্ষ, এও অবস্থা অপেক্ষক, এও চক্রীয় পরিবর্তন আন্তঃপরিবর্তন 0, এনথালপি পরিবর্তন 0।
সব একই। পার্থক্য কি? যখন সিস্টেমের পরিবর্তনে চাপের কোনো বা চাপ স্থির থাকবে, চাপের কোনো পরিবর্তন হবে না, তখন শক্তিটাকে কি রেখিত করবো? এনথালপি। আর সিস্টেমের পরিবর্তনে যদি আয়তনের পরিবর্তন না ঘটে তখন কি আনবো? আন্তঃশক্তি। তাহলে তোমরা ভালো করে মন দিয়ে বোঝো, আন্তঃশক্তি এবং এনথালপিটাকে দুটোই তোমরা সূক্ষ্ম পার্থক্য বোঝার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে আমি আবার নতুন জিনিস নিয়ে উদ্ভব হবো।